হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আয়নাইজেশন এনার্জি বা আয়নন শক্তি বা আয়নায়ন শক্তি বা আয়নন বিভব বলা হয়, এ নিয়ে আলোচনা করব। আয়নন বিভব এটা ক্লাস 10-এ খুব সামান্য একটু আছে, এবার 11-এ একটু ডিটেলসে আছে। এবার ক্লাস 10-এর ছেলেরা যদি দেখতে চাও দেখতে পারো, অসুবিধা কিছু নেই। এর থেকে ডিপলি কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রথম হচ্ছে আয়নন শক্তি কাকে বলে, সংজ্ঞা। আয়নন শক্তিটা হচ্ছে কোনো একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, অর্থাৎ বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে নির্গত করার জন্য পরমাণুটিকে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলে আয়নন শক্তি বা আয়নায়ন শক্তি বা আয়নন বিভব। তাহলে একটা পরমাণু আছে, ধরো নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, এটা হয়তো দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। তাহলে আমি যদি সোডিয়ামের কথাই ভাবি, সোডিয়ামের টোটাল হচ্ছে 11টা। তাহলে প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8, তারপরে 1। তাহলে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা, 3, 4, 5, 6, 7, 8, আর লাস্ট অর্থাৎ তৃতীয় কক্ষে আছে 1টা ইলেকট্রন। তাহলে 1টা ইলেকট্রন, এই যে 1টা ইলেকট্রন আছে সেইটাকে বের করার জন্য যে শক্তি লাগবে সেকে বলে আয়নন শক্তি 1। কেন? কারণ প্রথম ইলেকট্রনটাকে বের করতে, মানে এটা প্রথম বের করা যাচ্ছে, সেটা আয়নন শক্তি 1। আবার যদি এই কক্ষ থেকে দ্বিতীয় কক্ষ থেকে বের করতে হয় তখন আয়নন শক্তি 2। মানে প্রথম ইলেকট্রনটা বের করতে হলে I1 দিয়ে লেখা হয়। এবার ব্যাখ্যা হচ্ছে কি, এখানে একটা ব্যাপার, যে পরমাণুটা থাকবে সেই পরমাণুটা কিন্তু অবশ্যই গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। মানে যদি সলিডেও থাকে, সলিড থেকে তাকে গ্যাসিয়াস করতে হবে, তারপরে তাকে আয়নন এনার্জি অর্থাৎ আয়নন শক্তি দিতে হলো, দিয়ে ওই পরমাণুটা কী হয়ে গেল, ক্যাটায়নে পরিণত হবে আর একটা ইলেকট্রন লুজ করবে। এটা হচ্ছে I1 প্রথম শক্তি যদি দেওয়া হয়, তাহলে এটা I1। আবার M+, এই ক্যাটায়ন থেকেও আবার যদি I2 অর্থাৎ দ্বিতীয় আয়নন শক্তি দেওয়া হয়, তাহলে আবার আরেকটি ইলেকট্রন নির্গত হবে। যাই হোক, তাহলে একটা আয়নন শক্তির সাহায্যে কোনো একটা পরমাণুকে কিসে পরিণত করা হয়, ক্যাটায়নে পরিণত করা হয়। এর এককটা হচ্ছে কিলোজুল পার মোল। এই একক হচ্ছে কিলোজুল পার মোল। এবার আয়নন শক্তিকে প্রভাবকারী বিষয়সমূহ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ক্লাস 10-এ অতটা ব্যাপার নয়, 11-এ তো পরীক্ষাতে আসেই, আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমার নিট বা JEE এই যে কম্পেয়ার করতে দেয় যে কার এটা বেশি কার কম, এই সমস্ত কিছু তুলনা করতে দেয়। তার জন্য এই যে কী ফ্যাক্টর আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়নাসিন এনার্জি, তাহলে আয়নন শক্তিকে প্রভাবকারী বিষয়সমূহ সেটা জানতে হবে। আয়নন শক্তিকে প্রভাবকারী বিষয়সমূহ। কী কী ফ্যাক্টর আছে যেটা আয়নন শক্তিকে প্রভাবিত করবে? প্রথম হচ্ছে পরমাণুর আকার, 1 নম্বর হচ্ছে
পরমাণুর আকার, দেখো পরমাণুর আকার যত ছোট হবে তাহলে নিউক্লিয়াসের সাথে, মানে একটা এই নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ। এই যে দ্বিতীয় কক্ষে ধরো একটা ইলেকট্রন আছে, আর একটা আমি পরমাণু ছবি আঁকছি, ওইটা নিউক্লিয়াস, ওইটা প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ। আমি আগের ইলেকট্রনগুলো ছবি আঁকছি না, লাস্ট ইলেকট্রনটা আঁকছি, তৃতীয় কক্ষের ইলেকট্রন, এটা দ্বিতীয় কক্ষ। তাহলে এই পরমাণুর থেকে এই পরমাণুর আকারটা কি হচ্ছে, বড়। তাহলে এই পরমাণুর আকারটা ছোট, তাহলে এই নিউক্লিয়াসের সাথে এই বাইরের ইলেকট্রনের আকর্ষণ বল কী হবে, বেশি হবে এর তুলনায়, যেহেতু এর আকারটা ছোট। যেহেতু তাহলে এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটা বেশি, তাহলে এই ইলেকট্রনটাকে বের করতে হলে বেশি শক্তি দিতে হবে। তাহলে বেশি শক্তি দিতে হবে, তার আয়নন শক্তির পরিমাণ কী হলো, বেশি হয়ে গেল। তার মানে পরমাণুর আকার যত ছোট হবে তার আয়নন শক্তি তত বেশি হবে। তাহলে ব্যস্ত অনুপাতের সম্পর্ক আমি লিখে দিয়ে ভাষায়, পরমাণুর আকার যত ছোট হবে তার অর্থাৎ আয়নাশন এনার্জি তত বেশি হবে। তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াসের আধান, 2 নম্বরে হচ্ছে নিউক্লিয়াসের আধান বৃদ্ধি। নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যত বাড়বে, তাহলে কি হবে, পজিটিভ চার্জ যত বাড়বে তার মানে প্রোটন সংখ্যা বেশি ইলেকট্রনের তুলনায়। তাহলে প্রোটন সংখ্যা বেশি হলে বাইরের ইলেকট্রনের সাথে আকর্ষণ বলটা তত বেশি হবে। তাহলে আকর্ষণ বলটা বেশি হলে তার আয়নন শক্তি তত বেশি হবে। আর নিউক্লিয়াসের আধানের সাথে সমানুপাতিক সম্পর্ক। নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলে আই বেশি হবে। কারণটা বললাম, কারণটা হচ্ছে আধান বেশি হওয়া মানে কি হচ্ছে, প্রোটন সংখ্যাটা বেশি হয়ে যাওয়া, মানে পজিটিভ চার্জ বেশি হচ্ছে, প্রোটন সংখ্যা বেশি হচ্ছে। তাহলে প্রোটন বেশি হলে ইলেকট্রন কম মানেই প্রোটন বেশি। তাহলে প্রোটন সংখ্যা বেশি হয়ে গেলে সেই বেশি সংখ্যক প্রোটন বাইরের ইলেকট্রনের প্রতি বেশি পরিমাণ আকর্ষণ বল দিয়ে আকর্ষিত করবে, ফলে সেই বাইরের ইলেকট্রনটাকে বের করতে বেশি পরিমাণে এনার্জি লাগবে। সেই জন্য নিউক্লিয়াসের আধান বৃদ্ধি হলে তোমার আয়নন শক্তির মান তত বেশি হয়। তারপর স্ক্রিনিং এফেক্ট অফ ইনার সেলস ইলেকট্রনস, মানে অন্তর্বর্তী যে কক্ষগুলো আছে তাদের আবরণী ক্ষমতা। অন্তর্বর্তী কক্ষের ইলেকট্রনের আবরণী ক্ষমতা। আবরণের ক্ষমতাকে বলা হয় স্ক্রিনিং পাওয়ার। স্ক্রিন মানে কি হচ্ছে, স্ক্রিন মানে ঢেকে রাখা, পর্দা। এই যে আবরণের ক্ষমতার একটা ব্যাপার আছে, যদি আমরা জানি এস অরবিটাল, এস পি ডি এফ, এই সমস্ত বিভিন্ন অরবিটাল ইলেকট্রন থাকে। এবারে আবরণী ক্ষমতার ক্রম হচ্ছে স্ক্রিনিং পাওয়ারের ক্রম, আবরণী ক্ষমতার ক্রম এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। মানে এস অরবিটালে যদি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জটাকে বেশি পরিমাণে ঢেকে রাখবে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। অর্থাৎ এফে যদি কোনো ইলেকট্রন থাকে, সেই এফটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জটাকে বেশি পরিমাণ ঢেকে রাখতে পারবে না। তাহলে কি হবে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জটাকে যদি বেশি পরিমাণ ঢেকে না রাখে,
তাহলে এফ অরবিটালের পরে যে অরবিটাল ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কী হবে, বেশি হবে। বুঝে গেল? তার মানে তাহলে আকর্ষণ বলটা বেশি হলে সেই ইলেকট্রনটাকে বের করতে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাহলে যদি ধরো এসে একটা ইলেকট্রন আছে, এসে দুটো ইলেকট্রন আছে, কত এসে আমি লিখছি না, তারপরে হয়তো ডিএতে একটা ইলেকট্রন আছে, এই যে ডি এর ইলেকট্রনটাকে বের করতে কিন্তু বেশি পরিমাণে শক্তি লাগবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই এসটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জটাকে বেশি পরিমাণ ঢেকে রেখেছে। এস অরবিটালটা ঢেকে রাখার জন্য এই বাইরের ডি এর ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াস আকর্ষণ বলটা কী হচ্ছে, কমে যাচ্ছে। ফলে সেই ইলেকট্রনটাকে কম এনার্জি দিলেই বেরিয়ে যাবে। কিন্তু যদি ধরো এফেতে দুটি ইলেকট্রন আছে, এফের পরে এসেতে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে বের করতে কিন্তু কম এনার্জি লাগবে। কারণ এই বেশি এনার্জি লাগবে, কারণটা হচ্ছে এই এফ অরবিটালে ঢেকে রাখার ক্ষমতা কম, অর্থাৎ নিউক্লিয়াসের পজিটিভ চার্জটাকে বেশি পরিমাণ ঢেকে রাখতে পারবে না। তাহলে বেশি পরিমাণে ঢেকে না রাখতে পারার জন্য বাইরের যে এস অরবিটাল ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কী হবে, বেশি হবে। বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে বের করতে বেশি এনার্জি লাগবে। ঠিক আছে? তাহলে আবরণের ক্ষমতা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা হচ্ছে ইফেক্ট অফ হাফ ফিল্ড অফ ফুল ফিল্ড। মানে হাফ ফিল্ড অফ ফুল ফিল্ড যদি ইলেকট্রন থাকে, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইফেক্ট অফ হাফ ফিল্ড or fulfill electrons orbitals বললে হবে। মানে হচ্ছে একটা এক্সাম্পল দেবো যে এটা আয়নাইজেশন এনার্জি তোমার নাইট্রোজেনের কিন্তু বেশি অক্সিজেন অপেক্ষা। এখানে তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। নাইট্রোজেনের 7 আছে, তাহলে 1s2 2s2 2p3 7টি ইলেকট্রন হয়ে গেল। অক্সিজেনের আছে 8টি ইলেকট্রন, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে এই যে আমরা জানি পি অরবিটালে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকে, 6টা। তাহলে পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে 6টা, এখানে আছে কটা, 3টে, তাহলে হাফ ফিল্ড। এই হাফ ফিল্ড যদি ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে সেটা হচ্ছে খুবই স্টেবল বা স্থায়ী ইলেকট্রন বিন্যাস। এবার এইটা স্টেবল বা স্থায়ী হওয়ার জন্য এই পি থেকে ইলেকট্রনটাকে বের করতে, এই পি এর যে ইলেকট্রনটাকে বের করতে অপেক্ষা বেশি এনার্জি এখানে লাগবে, কারণ এটা আছে হাফ ফিল্ড, এটা কিন্তু হাফ ফিল্ড নয়। সেই জন্য আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনে কিন্তু অক্সিজেন অপেক্ষা বেশি হয়। তারপর আবার বেরিয়ামের যদি দেখা হয়, বেরিয়ামে কিন্তু আয়নাইজেশন এনার্জি বোরন অপেক্ষা বেশি, কারণ বেরিয়ামে দেখি 4টে, তাহলে 1s2 2s2, কিন্তু বোরনের আবার 5টা, তাহলে 1s2 2s2 2p1। তাহলে এই 2s2 আছে মানে ফুলফিল হয়ে গেল। এসে তো দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকে, দুটোই আছে, ফুলফিল হয়ে গেল। আর এতে কিন্তু p1 ফুলফিলও নয় হাফ ফিলও নয়, তাহলে এটা ফুলফিল হয়ে যায়, এটা খুবই স্টেবল হয়ে গেল, সেই জন্য আয়নাইজেশন এনার্জি এর বেশি হবে। তাহলে প্রথমে ভেবেছিলাম পরমাণুর আকারটা ছোট হলে আয়নাইজেশন এনার্জি বেশি হয়, সেটা হয়, কিন্তু এখানে দেখো বেরিয়ামের থেকে বোরনের কিন্তু পরমাণুর আকারটা কিন্তু ছোট, বোরনের আকারটা কিন্তু ছোট, তাহলে কী হবে, বেশি হওয়া উচিত। কিন্তু আকারের ছোটোর থেকেও ইলেকট্রনিক কনফিগারেশনটা সব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাহলে সেই জন্য বেরিয়ামেরটা বোরন অপেক্ষা বেশি হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।